দুপুর গড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করো। আমরা পরিমাণগত রসায়নের আমরা লাস্টের দিকে চলে আসছিলাম। অ্যাসিড বেজ প্রশমন বিক্রিয়া আমরা দেখেছিলাম, নির্দেশক আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে অ্যাসিড বেজ টাইট্রেশন। তো এটু বলার আগে আমরা একটু আগের যে আমাদের পড়ার বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমি বলে নিচ্ছি। আমাদের ছিল যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে কোয়ান্টিটেটিভলি, অর্থাৎ পরিমাণগতভাবে, সংখ্যানুপাতিক, মোল অনুপাতে। আরেকটা বলেছিলাম যে আফটার নিউট্রালাইজেশন, অর্থাৎ নিউট্রালাইজেশন পয়েন্টে আর কোনো অবশিষ্ট অ্যাসিড এবং হাইড্রোজেন কোনো আর থাকবে না। তাহলে আমরা লিখছি, দেখো, অ্যাসিড বেজ রিঅ্যাক্ট কোয়ান্টিটেটিভলি উইথ ইচ আদার। কোয়ান্টিটেটিভ রেজাল্টটা কি পাবো? নো এক্সেস অফ হাইড্রোজেন অর হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট ইন দ্য সলিউশন। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ আমরা কথা বলেছিলাম যে একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট, ভলিউম অফ অ্যাসিড অ্যান্ড ভলিউম অফ হাইড্রোজেন আয়ন, এটাকে আমরা লিখেছিলাম যে ভলিউম অফ অ্যাসিড আমরা ভিএ যদি দিই, অ্যান্ড কনসেন্ট্রেশন অফ অ্যাসিড সলিউশন ইকুয়াল টু ভিবি ইন্টু এমবি। এরকম আমরা এট দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট আমরা পাই। এটাকে আমি একটু আরেকটু আমরা যে যখন গোটা টাইট্রেশনটা চলে একটি আমরা যে বলেছিলাম স্টয়কিওমেট্রিক্যালি, অর্থাৎ বারবার যে আমরা গতদিন আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যাসিড যোগ করছি ক্ষার দ্রবণে বা ক্ষার যোগ করছি অ্যাসিড দ্রবণে, এখানে পিএইচ এর পরিবর্তন হয়। এই যে ক্রমান্বয়ে পিএইচ এর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে, পিএইচ এর পরিবর্তন হচ্ছে, পিএইচ কে রেকর্ড করা হচ্ছে পিএইচ মিটার দ্বারা। এইভাবে আমরা একটি নির্দিষ্ট সময়ে এসে একটা নির্দেশক তার বর্ণ পরিবর্তনের দ্বারা বিক্রিয়ার সমাপ্তি বিন্দু এন পয়েন্ট নির্দেশ করছে। তার আগে আমরা একটা বলেছিলাম যে ইকুইভ্যালেন্স পয়েন্ট, অর্থাৎ বাংলাটা হবে তুল্যতা বিন্দু বা তুল্য বিন্দু। সে তুল্য বিন্দুটা আমরা বলেছিলাম যে তুল্য বিন্দুটা হবে এন পয়েন্টের আগে। তুল্য বিন্দু সিগন্যাল দিবে যে এই বিন্দুতে অ্যাসিড এবং ক্ষার উভয়ের ধর্ম হারিয়ে ফেলে এই নিরপেক্ষ লবণ এবং পানি তৈরি হচ্ছে। অর্থাৎ একটা ইকুইভ্যালেন্স পয়েন্ট নাম্বার অফ মোল অফ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যা সমান হবে। অর্থাৎ এই যে একটু আগে যে বোর্ডে লিখলাম, তোমরা স্লাইডে দেখছো, সেটা সমান হবে। যদি আমরা একটু এলাবোরেট করি, সেটা হলো যে এ মানে অ্যাসিড, বি মানে বেজ, এর মোল সংখ্যা নাম্বার অফ মোল এ, এটা আমরা স্মল বি নিলাম। এটা প্রোডাক্টটা হবে সল্ট অ্যান্ড ওয়াটার, অর্থাৎ এন মোল এ বি মোল বি এর সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে। তো আমরা যে মোল সংখ্যা আমরা জানি যে মোল সংখ্যা যে আমরা যে আয়তন ইন্টু মোলারিটি, আয়তন ইন্টু মোলারিটি। তো আয়তন ইন্টু মোলারিটি, অর্থাৎ তাহলে এই আমরা এর মোলারিটি আমরা ধরলাম এম এ। একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এর অ্যাসিডের আয়তন ভি এ, আমরা যেটা বলছি সেটা ইকুইভ্যালেন্স পয়েন্ট, অর্থাৎ তুল্য বিন্দুতে। এর আয়তন ভিবি, মোলারিটি এম। তাহলে আমরা এই যে অ্যাসিডের এম এ ইন্টু ভি এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ, তাহলে মোল সংখ্যা, এন্ড এম বি ইন্টু ভিবি ইকুয়াল টু বি। তাহলে এটা আমরা যদি আমরা ভাগ করে দিই যে এম এ ভি এ বাই এম বি ভিবি ইকুয়াল টু এ বাই বি।
তাহলে এই বজ্র গুণন করলে এটা এখানে আসবে, এটা এখানে যাবে, অর্থাৎ বি এম এ ভি এ ইকুয়াল টু এ এম বি ভি। এই ফর্মুলার সাহায্যে আমরা টাইট্রেশনের মাধ্যমে একটি দ্রবণের অজানা ঘনমাত্রাকে আমরা জানবো, আর এ আর বি আমরা জানবো তার কেমিক্যাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশন অর্থাৎ স্টোইকিওমেট্রি থেকে আমরা জানবো এ এবং বি। আর চারটার মধ্যে তিনটা তোমার জানা থাকবে, একটা নির্ণয় করতে হবে। আসলে প্রশমন বিক্রিয়া হলো টাইট্রেশনের মূল ভিত্তি, টাইট্রেশনের মূল ভিত্তি। তো আমরা টাইট্রেশন প্রসেসটা এগিয়ে যায় স্টোইকিওমেট্রিক্যালি। এই বারবার এই কথাটা বলছি যে সংখ্যার মোল অনুপাতে এগিয়ে যায়। তোমরা মনে করছো যে আয়তন আমরা ঢালছি, আয়তনের সাথে মোল সংখ্যার একটি সম্পর্ক আছে, ঘনমাত্রার সাথে, মানে আয়তন এবং ঘনমাত্রার সাথে মোলের একটি নিবিড় সম্পর্ক আছে, যেটা আমরা দেখালাম যে আমরা আসলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে তাদের মোল সংখ্যার অনুপাতে, সংখ্যানুপাতিক মোল অনুপাতে। তো আমরা আজকে এখন আমরা দেখব যে একটু আমরা বলেছিলাম যে পিএইচ, সেটা বলেই আমরা টাইট্রেশনের কার্ভগুলো আমরা দেখব। আমরা বলেছিলাম নির্দেশক, ইন্ডিকেটর নির্দেশক। আমরা তোমরা 9 এবং ক্লাস 10-এ তোমরা নাম শুনেছো, লিটমাস, যে লাল লিটমাস, নীল লিটমাস, অ্যাসিড দ্রবণে লিটমাস লাল হয়, তারপরে ক্ষার দ্রবণে নীল হয়, সেটি একটা নির্দেশক। তো নির্দেশক হলো উইক অ্যাসিড আর উইক বেজ, অর্গানিক, অর্থাৎ জৈব দুর্বল অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার। প্রতিটা নির্দেশকের পিএইচ আছে, সেই পিএইচটা অ্যাসিড হোক বা ক্ষার হোক। কেন আমরা বলেছিলাম যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। রিমেম্বার ইট, কোন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.001 m, তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই মাইনাস লগ অফ 10⁻⁻3, তাহলে পিএইচ হবে 3। এখন এই ঘনমাত্রাটা হলো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, তাহলে তার পিএইচ তো থাকার কথা না, কিন্তু আছে কি, এটা পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এখানে আমরা মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়নের অর্থাৎ 10⁻⁻, তাহলে এটা কি পাবো, একটা পিওএইচ পেয়ে গেলাম। আমরা জানি যে পিএইচ যোগ পিওএইচ সমান 40, তাহলে আমরা এই দ্রবণের আমরা পিএইচও পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা নির্দেশকের একটা নির্দিষ্ট পিএইচ আছে। ওই পিএইচ এর পরিবর্তনের, ওই পিএইচ এর রেঞ্জের মধ্যে যদি দ্রবণের মানে প্রশমন দ্রবণের মানে টাইট্রেশন দ্রবণের পিএইচ এর যে একটি বর্ণ পরিবর্তনের সীমা আছে, ওই সীমার মধ্যে সেটা যদি হয়, তাহলে তার নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে। অর্থাৎ প্রত্যেকটা নির্দেশকের, আমরা যাচ্ছি, প্রত্যেকটা নির্দেশকের একটা বর্ণ পরিবর্তনের সীমা আছে। এই সীমা বাইরে সে করতে পারবে না, যদি সেই ইকুইভ্যালেন্স পয়েন্টের পরে তো এন্ড পয়েন্ট পাবো। তো সেই ইকুইভ্যালেন্স পয়েন্টে এন্ড পয়েন্টে যে দ্রবণের যে পিএইচ এর ঘনমাত্রার পরিবর্তন, এই ঘনমাত্রার পরিবর্তনটা নিশ্চয় ওই নির্দেশকের তার রেঞ্জের মধ্যে হবে। আমরা কিভাবে নির্দেশক বর্ণ পরিবর্তন করে আমরা দেখি, তোমরা 9-10-এরটা আমরা দেখি, তোমাদের জন্য সহজ হবে। যে নির্দেশক লিটমাস একটি অম্ল ধরনের একটি অম্লীয় একটি নির্দেশক। এটাকে আমরা ধরি যে অম্ল, তার মধ্যে এইচ থাকবে, তার গাঠনিক সংকেত মানে ইজ ভেরি কমপ্লেক্স, সেটি আমরা অন্য দিন দেখবো। এইভাবে আমরা আজকে যাই যে এলএন, এটি লিটমাসের ধরলাম একটি সংকেত, সাধারণ সংকেত। অ্যাসিড যত নির্দেশক অ্যাসিড ধর্মীয় হবে তাদেরকে HLN দ্বারা প্রকাশ করা হয়। তো আনআয়নাইজড অর্থাৎ যদি অআয়নিত অবস্থায় যদি লিটমাস থাকে, তার বর্ণ হলো লাল, আর আয়নিত অবস্থায় এটা হবে নীল। অর্থাৎ এটি যখন আমরা জলীয় দ্রবণে নিয়ে যাব তখন হবে H+ যোগ Ln-। অর্থাৎ নির্দেশকের বর্ণ
এটা নির্দেশক, অআয়নিত নির্দেশকের বর্ণ, অআয়নিত নির্দেশকের বর্ণ যখন সে আয়নিত হবে জলীয় দ্রবণে, যে আয়নটা পাবো এর বর্ণ হইতে এই বর্ণ কিন্তু ভিন্ন। ধরো এর বর্ণ যদি এ হয়, ধরো মনে করো লাল হয়, তাহলে এর বর্ণটা কিন্তু ভিন্ন হবে। ধরো এটা বি বর্ণ, এটা মনে করো নীল। তাহলে নির্দেশকের বর্ণ, অআয়নিত নির্দেশকের বর্ণ তার আয়নিত, অর্থাৎ আয়ন হওয়ার পর তার আয়নের বর্ণ হইতে আলাদা। আর এটি হলো প্রোটন। এই যে আমরা নির্দেশক, এই নির্দেশক প্রোটন অম্ল ধরনের নির্দেশক, প্রোটন দান করার পর এটার সৃষ্টি। আবার এটি কিন্তু উভমুখী বিক্রিয়া, এটি আবার প্রোটন গ্রহণ করে এটা হবে। এই জন্য এটা যদি অম্ল হয়, এটি হলো এই অম্লের ক্ষারক, এটাকে বলা হয় কনজুগেট ক্ষারক, কনজুগেট বেজ, অর্থাৎ বাংলাটা হলো অনুবন্ধী ক্ষারক। তাহলে আমরা সামারি টানি যে একটা অআয়নিত নির্দেশকের বর্ণ তার যখন সে আয়নিত হবে তার আয়নের বর্ণ হইতে আলাদা। এটার বর্ণ যদি লাল হয়, এটার বর্ণ অন্য প্রকৃতির হবে, হলুদ হবে বা কমলা হবে। তো লিটমাসের ক্ষেত্রে আমরা যেহেতু লিটমাস বলছি, লিটমাস হলো কিভাবে তার বর্ণ পরিবর্তন করে। এটি হলো লাল, এটা হলো লাল, এটা হলো নীল। এবার একটি অম্লীয় দ্রবণ আছে, আমরা লিটমাস যোগ করছি, বা লিটমাসের মধ্যে আমরা লিটমাসের জলীয় দ্রবণে আমরা অম্ল যোগ করছি। লিটমাসের জলীয় দ্রবণে আমরা অম্ল, লিটমাসের জলীয় দ্রবণে এই তিনটা জিনিস আছে সাম্য অবস্থা, এটা আছে, এটা আছে, এটা আছে। যখন আমরা অম্ল যোগ করছি মানে কি, প্রোটন যোগ করছি, তাহলে প্রোটন যোগ করছি, তাহলে প্রোটনের আধিক্য কোন দিকে বাড়বে? এদিকে বাড়বে না এদিকে বাড়বে? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই বিক্রিয়ায় প্রোটন এদিকে আছে। তাহলে প্রোটনের আধিক্য যখন এদিকে বাড়বে, তখন এই বিক্রিয়াটার সাম্য অবস্থা ডান থেকে বামে সরে যাবে। আমরা এই বিক্রিয়ার কে মানে অ্যাসিডের বিয়োজন করবো, এটা তো অ্যাসিড প্রকৃতির নির্দেশক। তাহলে H+ আমরা বলেছিলাম, আমরা দেখিয়েছিলাম ইন্টু 10 - ডিভাইডেড বাই HLN, অর্থাৎ আনডিসোসিয়েট HLN। দেখো তো এই বিক্রিয়া যখন আমরা নির্দেশকে অর্থাৎ লিটমাসের জলীয় দ্রবণে যখন আমরা অম্ল যোগ করছি, তখন কি পরিবর্তন হবে? তাহলে অম্ল যোগ করা মানে প্রোটন যোগ করে, তাহলে প্রোটনের আধিক্য বেড়ে যাচ্ছে, কে এর মান বেড়ে যাবে, কিন্তু কে এর মান কনস্ট্যান্ট। তাহলে নিশ্চয় এই ভাগফলটাকে সমান রাখার জন্য, ভাগফল কিন্তু ঠিকই থাকবে। ধরো এর ভাগফল আছে 1.4 × 10⁻⁵, এটা আছে। তো এর পরিবর্তন কিন্তু হবে না যতক্ষণ তুমি তাপমাত্রা পরিবর্তন না করছো। তাহলে প্রোটন যোগ করছি, তাহলে কে এর মান বেড়ে যাওয়ার কথা, উপরে বাড়ছে, তাহলে কে এর মান বেড়ে যাওয়ার কথা, কিন্তু কে এর মান বাড়বে না। কেন? প্রোটন যোগ করার সাথে সাথে ওই প্রোটন এই আয়নের সাথে বিক্রিয়াটার সাম্য অবস্থা ডান থেকে বামে সরিয়ে দিবে। তো বামে সরিয়ে দিলে এটা কোন বর্ণ দেখবো? লাল। তাহলে এই জন্য লিটমাস অম্লীয় দ্রবণে কোন বর্ণ দেখায়? লাল বর্ণ দেখায়। আবার এগেন আমরা এখানে লিটমাসের জলীয় দ্রবণে ক্ষার যোগ করছি। ক্ষার মানে হাইড্রোক্সাইড আয়ন যোগ করছি। এই হাইড্রোক্সাইড আয়নের কাজ কি? দেখো এই সাম্য অবস্থার এই ইকুয়েশনে কিন্তু হাইড্রোক্সাইড নাই। হাইড্রোক্সাইড যখন আমরা যোগ করছি, হাইড্রোক্সাইড হাইড্রোজেনকে পিক আপ করবে, মানে ধরে কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে, তাহলে কে এর মান কমে যাবে, কিন্তু কে এর মান কমবে না। কেন? তাপমাত্রা ঠিক ওটাই থাকবে। তাহলে নিশ্চয় এই শূন্য স্থানটা পূরণ করবে কে? তখন HLN আবার এই বিক্রিয়া সাম্য অবস্থা ডান থেকে না বাম থেকে ডানে সরবে। তখন ডান থেকে বামে সরবে, এটা তো রং নেই। তাহলে কোন বর্ণ দেখবো? আমরা নীল বর্ণ দেখবো। আর নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা বুঝেছো। আবার যদি আমরা বলি যে লিটমাস তোমরা 9-10 থেকে শুনে আসছো, ওটাকে নিয়ে আমি উদাহরণ ধরছি। একটি অম্লীয় প্রকৃতির নির্দেশক, একটি দুর্বল জৈব অ্যাসিড, এটা অআয়নিত লিটমাসের বর্ণ থাকে লাল, এর জলীয় দ্রবণে এই লিটমাস এইভাবে আয়নিত হয়। একটি যে কোনো নির্দেশকের বর্ণ, অআয়নিত নির্দেশকের বর্ণ তার আয়নের বর্ণ হইতে আলাদা। এই ক্ষেত্রে এটি লাল, এটি নীল। যখন আমরা এই লিটমাস নির্দেশকের জলীয় দ্রবণে যখন আমরা অ্যাসিড যোগ করব, তাহলে দেখো অ্যাসিড যদি যোগ করি, তাহলে মানে প্রোটন যোগ করছি, তাহলে প্রোটন যোগ করা মানে কি কে এর মান বেড়ে যাচ্ছে, কিন্তু কে এর মান কিন্তু ধ্রুবক থাকবে। তাহলে এটা বেড়ে যাচ্ছে, তাহলে
এটা যখন বেড়ে যাচ্ছে তাহলে কে এর মান বেড়ে, কিন্তু কে এর মান বাড়বে না, তাহলে নিশ্চয়ই এটা বাড়তে হবে, ভাজক, এই ভাজকটা বাড়তে হবে। তাহলে ভাজক যদি বাড়তে হয় তাহলে এই বিক্রিয়া ডান থেকে বামে সরবে। সোজা কথা, যখনই প্রোটন যোগ করছি অধিক প্রোটনের কারণে, এটা প্রোটনের কারণে অ্যাসিডে এদিকে আসবে। বিক্রিয়া সাম্য অবস্থায় যখন আমরা অ্যাসিড দ্রবণে এটা হবে, তাহলে অ্যাসিড দ্রবণে অ্যাসিড যখন যোগ করব তখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় এদিকে আসবে। এবার ক্ষার যদি যোগ করি অর্থাৎ এটা তখন এদিকে আসবে। OH মাইনাস যখন আমরা যোগ করবো, OH মাইনাস এই প্রোটনকে ক্যাচ করে নেবে। তো এই প্রোটনকে ক্যাচ যদি করে নিই, এই শূন্যস্থানটা পূরণ করবে কে, তখন এইটা তখন বিক্রিয়ার সাম্য অবস্থা তখন এদিক থেকে এদিকে আসবে, অর্থাৎ Ln মাইনাস তৈরি হবে, অর্থাৎ বর্ণ হবে নীল। তাহলে এইভাবে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে। এখন বললাম যে প্রতিটা নির্দেশকের একটি বর্ণ পরিবর্তনের সীমা আছে। এখন আমরা একটু যাই, এটাকে আমরা এলাবোরেট করি একটু গাঠনিক একটা অ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ অনুসারে, যে H প্লাস যোগ Ln মাইনাস, এটা অ্যাসিড, তাহলে তার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক থাকবে। আমরা ধরলাম Ka, অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বিয়োজন ধ্রুবক ইকুয়াল টু, আমরা বলেছিলাম ভর ক্রিয়া সূত্র অনুসারে, ল অফ মাস অ্যাকশন অনুসারে আমরা এটা এই উৎপাদের যে প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন সেটা থাকবে উপরে আর রিঅ্যাক্ট্যান্টে থাকবে এখানে। এটা এই ভর ক্রিয়া সূত্র তখনই প্রযোজ্য হয় যখন সাম্য বিক্রিয়া, সাম্য অবস্থা যখন বিরাজ করে একটি বিক্রিয়ায়। তাহলে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন্টু কনসেন্ট্রেশন অফ Ln মাইনাস ডিভাইডেড বাই আনডিসোসিয়েশন, ডিসোসিয়েট হলো HLN, এটা অর হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু, এই যে হাইড্রোজেন আয়নটা বের করবে, তাহলে Ka HLN ডিভাইডেড বাই, এইটুকু আমরা প্রতি লগ নিচ্ছি। তাহলে লগ অফ হাইড্রোজেন আয়ন লগ A ইন্টু বি, এটা A এটা বি, তাহলে লগ A প্লাস বি, তাহলে লগ Ka প্লাস লগ HLN, এটা আমরা পাচ্ছি কিনা। একটু আগে আমরা দেখালাম pH ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তাহলে লগ অফ হাইড্রোজেন ইকুয়াল টু মাইনাস pH হবে কিনা, হবে। আবার pH ইকুয়াল টু pK ইকুয়াল টু মাইনাস লগ অফ Ka, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তাহলে লগ অফ Ka ইকুয়াল টু মাইনাস pK। দেখো আবার বলি, pH ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তাহলে লগ অফ হাইড্রোজেন ইকুয়াল টু মাইনাস pH। আবার Ka কে আমরা বলছি যে pK ইকুয়াল টু মাইনাস লগ অফ Ka, তাহলে লগ অফ Ka ইকুয়াল টু মাইনাস pK, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারবো কি, অর মাইনাস pH ইকুয়াল টু মাইনাস pK লগ HLN। এবার মাইনাস দ্বারা আমরা যদি গুণ করে দিই, আমরা উপরেরটুকু মিশিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি যে pH ইকুয়াল টু pKa মাইনাস লগ অফ HLN Ln। এবার যদি আমরা মাইনাসটাকে প্লাস করে দিই তাহলে pKa, এটাও রাখলে হবে বা এভাবেও রাখলে হবে। এই তো ব্যাপার যে pH ইকুয়াল টু pKa প্লাস লগ অফ, প্রত্যেকটা নির্দেশকের এই ইকুয়েশনটা আসবে। এখন দেখো ব্যাপারটা খুব মজার ব্যাপার, টাইটেশনে এরকম টাইটেশনের বিন্দু থাকে, দেখো এরকম থাকে। তো একটু ভালো করে দিই,
এই দেখো এই জায়গা থেকে এই জায়গায় একটি সাব চেঞ্জ আসছে, অর্থাৎ এখানে যদি আমরা ভলিউম অফ বেসিক সলিউশন, এদিকে ক্ষারের আয়তন, আর এখানে দ্রবণের পিএইচ পরিবর্তন হচ্ছে। দ্রবণের পিএইচ এর পরিবর্তন আমরা একটু পরে আমরা দেখাচ্ছি। এরকম কার্ভ আছে, অর্থাৎ আমরা বলেছিলাম যে টাইট্রেশনের রেখার তিনটি জায়গা থাকবে। একটা হলো প্রশমন বিন্দু, আর এই জায়গা থেকে এই জায়গায় দেখো একটা জেন্টেল, অর্থাৎ মানে একই ধরনের, মানে ধীরে ধীরে পিএইচ এর পরিবর্তন আসছে। পিএইচ এর পরিবর্তন এটাকে বলা হয় হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। এই জায়গাটিকে বলা হয় হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। মানে এই বিন্দুতে তুমি যে অ্যাসিড নিয়েছিলে, তুমি যে প্রথমে যে অ্যাসিড নিয়েছে, তারপরে অ্যাসিডকে প্রশমিত করার জন্য তুমি ক্ষার দিবা। কথাটা একটু ভালো করে বুঝবা, যে তুমি যে একটি মনে করো আমরা কনিক্যাল ফ্লাক্সে মনে করো অ্যাসিড নিয়েছিলাম, আর এখানে আমরা ক্ষার যোগ করছি, বা বুরেটে অ্যাসিড নিতে হবে। এখানে যে একটি হলো আমরা সাধারণত বুরেটে অ্যাসিড নিই, এটা ক্ষার নিই। তো যখন আমরা প্রাথমিক যে অ্যাসিড দিয়েছিলাম তার অর্ধেক ঘনমাত্রা প্রশমিত হয় এই হাফ ওয়ে অফ ইকুইভ্যালেন্স পয়েন্ট, অর্থাৎ এই জন্য এটুকু বলা হয় যে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট, হাফ ওয়ে অফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। এইখান থেকে এখানেতে কি হয়, অ্যাসিডের যে মূল যে ঘনমাত্রা ছিল সেই ঘনমাত্রাটা প্রশমিত হয়। তখন এই জায়গাতে পিএইচ ইকুয়াল টু কি হয়, পিএইচ ইকুয়াল টু পিকে হয়ে যায়। অর্থাৎ তাহলে কি হয়ে যায়, পিএইচ ইকুয়াল টু পিকে কখন হবে, যখন এটুকের মান 1 হবে, লগ 1 এর মান 0। অর্থাৎ এটার ঘনমাত্রা দুটা সমান। দ্যাট ইজ হাফ ওয়ে অফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। অর্থাৎ হাফ ওয়ে অফ ইকুইভ্যালেন্স পয়েন্ট কাকে বললাম, যে অ্যাসিডের প্রাথমিক যে ঘনমাত্রা ছিল তার অর্ধেক প্রশমিত হবে ক্ষার দ্বারা। তার ক্ষারের আয়তন এই জায়গাতে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টে ক্ষারের আয়তনের অ্যাসিডের আয়তন একটি সমতুল্য হয়, সমান হয়। এই অবস্থায় নির্দেশককে অআয়নিত নির্দেশক আর তার আয়ন, এই দুটি ঘনমাত্রা সমান হয়ে যায়। তখন পিএইচ ইকুয়াল টু কি হয়ে যায়, পিকো হয়ে যায়। রিমেম্বার ইট। বাট যখন ইকুইভ্যালেন্স পয়েন্ট যখন আসবে, আমরা পরে বলছি, ইকুইভ্যালেন্স পয়েন্টে অ্যাসিডের এবং ক্ষারের তারতম্যের কারণে ইকুইভ্যালেন্স পয়েন্ট পরিবর্তিত হয়ে যায়। তারপরে এখানে এসে তার পিএইচ এর মান, পিকের মান ইলেকট্রন কি বেড়ে যায়। অর্থাৎ পিকে আর পিএইচ ইন্টার রিলেটেড, অর্থাৎ দুটোর মধ্যে সম্পর্ক। যে অ্যাসিডের, এটা পিএইচটাকে অ্যাসিড যত ঘন হবে পিএইচ এর মান তত কম হবে। অ্যাসিড যত তীব্র হবে, ধরো 0.001 আর 0.01 এম, কোনটা অ্যাসিড তীব্র? নিশ্চয়ই এটা অ্যাসিড তীব্র। তাহলে এর পিএইচ এর মান হবে কিন্তু 2, আর এর পিএইচ এর মান 3। তাহলে পিএইচ এর মান যত, ওই অ্যাসিড তত দুর্বল, তার মোলারিটি কম। আর পিএইচ এর মান যত কম, অ্যাসিড তত সবল। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। তাহলে আমরা এই দুটির মান যখন এই যে হাফ ইকুইভ্যালেন্সের পয়েন্টে, এটা আমরা উপরে নিলাম, ডিভাইডেড বাই 8। তাহলে এটার যখন ঘনমাত্রা, এটার দুটো ঘনমাত্রা সমান হয়ে যাবে, তখন পিএইচ ইকুয়াল টু পিকে হবে। এন্ড হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টে পিএইচ ইকুয়াল টু পিকে। তখন কিন্তু আমরা কোনো বর্ণ, দুটারই বর্ণ দেখবো, কোনটা ডিস্টিংক্ট হবে না। এখানে লাল এবং যে আমরা দেখলাম নীল, এখানে কিন্তু দুটোই কালার, কোনটো কালার কিন্তু ডিস্টিংক্ট হবে না। ডিস্টিংক্ট কালার হতে গেলে একটা চাইতে আরেকটি আয়ন, এখানে দুটো আয়ন, অর্থাৎ HLN, এটা ভেঙে যে Ln মাইনাস H প্লাস। ডিস্টিংক্ট হতে গেলে এই দুটি এইটার ঘনমাত্রা আর
এটার ঘনমাত্রার পার্থক্য হতে হবে 10 গুণের বেশি, 10 গুণের বেশি। অর্থাৎ যদি ln আর ln এটা যদি মানে 10/1 হয়, এটা 1 এটা 1, তাহলে log 10, তাহলে log 10 এর মান কত? 1। তাহলে pH equal to pKa প্লাস 1। ক্লিয়ার? তাহলে আমরা ডিস্টিংক্ট কোনটা দেখবো? কখন আমরা একটি মাত্র কালার দেখবো। ধরো এটা হলো লাল, এটা হলো নীল, তাহলে এটা চাইতে এটার ঘনমাত্রা 10 গুণ বেশি, তাহলে তখন এই 10/1, তাহলে pH equal to pK plus 1। এবার উল্টোটা আমরা যদি হয়, অর্থাৎ এটা যদি এরকম হয়ে যায় 1/10, তাহলে 1/10 log 1/10 log 1/10 অর্থাৎ pK equal to -1। তাহলে একবার pH equal to pK plus 1 আর এটা pK -1, অর্থাৎ এটা হলো অ্যাসিড আর এটা হলো ক্ষার। এটির এই অ্যাসিডের কনজুগেট ক্ষার হলো কোনটা? Ln-, অর্থাৎ এটা হলো কনজুগেটেড ক্ষার। এটা কখন পেলাম? এটা পেলাম এরকম পেলাম 10, আর একটা পেলাম pK equal to pH equal to pKa -1। এবার দেখো তো এটা থেকে এটার পরিবর্তনটা কি হচ্ছে, যে pKa -1 প্লাস pKa, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে মাইনাস, এটা হলো pKa প্লাস 1 মাইনাস pKa -1, তাহলে কি হবে? তাহলে pKa প্লাস 1 মাইনাস pKa প্লাস 1, দেখো এটা চলে গেল, তাহলে pH equal to 2। অর্থাৎ একটি নির্দেশক তার রং পরিবর্তন করে এই pH 2 বা তার উপরে। কখনো যে দ্রবণের pH এর মানের পরিবর্তন 2 এককের কম হবে, তখন সে রংটা দেখাবে না। অর্থাৎ ওই যে একই কথা, যে একটা চাইতে 10 গুণ বেশি, একটি আয়নের একটি ঘনমাত্রা চাইতে একটি ঘনমাত্রা, এইটাই হলো মূল বিষয়, যে একটা চাইতে আরেকটা ঘনমাত্রা যদি 10 গুণ বেশি বা কম হয়, তখন আমরা কিন্তু রংটা দেখতে পাবো। তখন সেটা হবে এই অবস্থাটা। তাহলে pH আর pK এর মধ্যে যে একটি সুন্দর একটি সম্পর্ক, এই সম্পর্ক দিয়ে আমরা টাইট্রেশন কার্ভগুলো আমরা দেখছি। নিশ্চয় তোমরা বুঝেছো কিভাবে একটি নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে। আমরা তো প্রত্যেকটা নির্দেশকের একটি নির্দিষ্ট pH আছে বা pK ভ্যালু আছে। ওই pK ভ্যালুর নিচে যদি তোমার pK ভ্যালু আছে, ওই pK ভ্যালুর নিচে যদি তার মানটা আমরা হয়, তাহলে কিন্তু ওই যে বর্ণ পরিবর্তনের সীমা হয়, তাহলে কিন্তু সে পারবে না তার বর্ণ পরিবর্তন করতে। আমরা নির্দেশকের এতে চলে যাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই টাইট্রেশনের ক্ষেত্রে যে আমরা নির্দেশক pH ইন্ডিকেটর আমরা ব্যবহার করি, এটা pH এর তাদের সীমা আছে, যে মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.4, অর্থাৎ যে প্রশমন বিক্রিয়ার দ্রবণের pH এর মান এই সীমার মধ্যে যদি থাকে, তাহলে এই মিথাইল অরেঞ্জ তার বর্ণ পরিবর্তন করতে পারবে। এখন কোন দ্রবণের pH অর্থাৎ প্রশমন দ্রবণের pH এর মান আছে এই 8.3 থেকে 10, তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু মিথাইল অরেঞ্জ পড়ে না, তাহলে ওখানে আর মিথাইল অরেঞ্জ তোমার ব্যবহার করা যাবে না, তখন ফেনফথ্রিন ব্যবহার করা যাবে। এজন্য নির্দেশকের এই pK এর মান
এবং পিএইচ এর মান অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। আমরা এটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন নির্দেশক কোন অম্ল ক্ষার টাইট্রেশনে ব্যবহার করা যাবে। আমরা এবার আসি আমাদের তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। সকল তীব্র অ্যাসিড এর মূল কথাই হলো সকল তীব্র অ্যাসিড 100% ডিসোসিয়েট হয়, অর্থাৎ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। যেমন HCl H+Cl মানে 100% আয়নিত হয়, অর্থাৎ এই HCl এর যদি ঘনমাত্রা যদি 0.1 m থাকে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.1 m, অর্থাৎ তাহলে এখানে বুঝে দিচ্ছি যে অবিয়োজিত HCl আর নেই, 100% আয়নিত হয়েছে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে সকল স্ট্রং অ্যাসিড 100% আয়নিত হয়। আবার সকল স্ট্রং বেজ, কস্টিক সোডা, সোডিয়াম আয়ন, হাইড্রোক্সাইড, অর্থাৎ এটার যদি ঘনমাত্রা 0.02 m হয় কস্টিক সোডা, তাহলে এটারও ঘনমাত্রা, অর্থাৎ তাহলে দেখতে পাচ্ছি যে কস্টিক সোডা 100% আয়নিত হয়, অর্থাৎ সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার 100% আয়নিত হয়। তাহলে সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি 100% আয়নিত হয়, লেট আস সি, তাহলে দেখো এটা সোডিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, এটা হাইড্রোজেন আয়ন, ক্লোরাইড আয়ন। তাহলে দেখো সকল তীব্র অ্যাসিড এবং দুটো যদি যোগ করে দিই, তাহলে সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ার মূল কথা হলো যে পানি তৈরি করে। তাহলে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন বিন্দুতে নিউট্রাল বস্তু থাকে হলো পানি, অর্থাৎ এই যে এটা অম্ল, এই অম্লের থেকে প্রোটন বিচ্যুত হয়ে এই জিনিসের এই Cl- তৈরি হয়েছে। এই অম্লের কনজুগেট বেজ, অর্থাৎ এই অ্যাসিডের কনজুগেট বেজ হলো Cl-। এই Cl- এর ক্ষারকত্ব অর্থাৎ ক্ষারটা তার মানে অ্যাসিডের চাইতেও মানে পানির চাইতেও সে তার কম, অনেক অনেক কম, মাছ লয়ার। সুতরাং পানির সাথে আর বিক্রিয়া করে এই বিক্রিয়াটা এদিকে আর আসবে না, অনুরূপভাবে এটাও আসবে না। সুতরাং তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের মূল কথা হলো যে প্রশমন বিন্দুতে যে পানি তৈরি হবে, নিরপেক্ষ বস্তু তৈরি হবে, সে পিএইচ এর মান থাকবে 7। অর্থাৎ আমরা এখানে একটু আমরা দেখে নিই একটু, এই দেখো আমার বামে একটি আছে, সেটা হলো আমার বামে যেটা আছে, আমার বামে এই দেখো আমরা কস্টিক সোডার বিপরীতে কস্টিক সোডা ঢালছি, আর এদিকে দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হচ্ছে। তোমরা জানো যে পিএইচ, প্রত্যেকটা দ্রবণের পিএইচ, আমরা এখানে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখানে আমরা ক্ষার ঢালছি, আমরা বুরেট দিয়ে আমরা ঢেলেছি গতদিন, তোমরা দেখেছ। তাহলে অ্যাসিডের ঢালার আগে এই অ্যাসিডের পিএইচ এর মান, স্ট্রং অ্যাসিড অর্থাৎ কোন অ্যাসিডের ঘনমাত্রা 0.001, তাহলে তার পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ মাইনাস লগ অফ 10⁻³ অর্থাৎ পিএইচ ইকুয়াল টু 3। এবার এই ঘনমাত্রা 0.01 করলাম, এটার চাইতে এটা বড়, তাহলে পিএইচ হবে কত? 2। তাহলে যে অ্যাসিডের পিএইচ এর মান বড় সে অ্যাসিড কম ঘনমাত্রা, আর যে অ্যাসিডের পিএইচ এর মান কম তার বেশি ঘনমাত্রা। তাহলে দেখো বিফোর অ্যাডিং বেসিক সলিউশন, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তার কি থাকবে? তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি থাকবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বেশি থাকে তাহলে পিএইচ এর মান কম থাকবে। দেখো পিএইচ এর মান কম, আমরা শুরু করেছি দেখো 1 থেকে, দিয়ে পিএইচ এর মান কস্টিক সোডা ঢালছি, কস্টিক সোডা ঢালছি মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে মানে পিএইচ এর মান বাড়ছে। কেন? ওই হাইড্রোজেন আয়নকে কস্টিক সোডা যখন ঢালছি, কস্টিক সোডার ওয়েট হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে। তাহলে তোমার এই যে মানে ধীরে ধীরে পিএইচ এর মান বাড়ছে। একটু লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত লক্ষ্য করো যে পিএইচ এর মান পরিবর্তন হয়েছে এই ধীরে ধীরে, খুব জেন্টলি, মানে একবারে ভদ্রভাবে,
ধীরে ধীরে পরিশীলিত ভাবে, তারপরে এখান থেকে এখানে একবারে ড্রামাটিক্যালি চেঞ্জ, মানে নাটকীয় পরিবর্তন, অর্থাৎ খাড়া রেখা স্ট্রেট। তারপরে এই যে এখান থেকে আবার তাহলে প্রথম বিফল, এটা ইকুইভ্যালেন্স পয়েন্ট, পিএইচ এর মান 7। এখানে অ্যাসিড এর মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যা সমান হয়ে যায়, অর্থাৎ নিরপেক্ষ পানির যে পিএইচ, সেই পিএইচটা হলো সে নিরপেক্ষ দ্রবণ তৈরি হয়। দেখো বিফোর, এটা ইকুইভ্যালেন্স পয়েন্ট, বিফোর ইকুইভ্যালেন্স পয়েন্টে এই জায়গাতে এখান থেকে এখানে এটাকে বলি হাফ ওয়ে অফ ইকুইভ্যালেন্স পয়েন্ট, মানে ইকুইভ্যালেন্স পয়েন্টের একটা অর্ধেক অভিযাত্রা, তারপর ইকুইভ্যালেন্স পয়েন্ট, তারপরে এটা আরেকটা যাত্রা। তো তাহলে প্রত্যেকটা অ্যাসিড, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিন্দুতে পিএইচ এর মান হবে 7, এটা নিশ্চিত। আর যদি এই দুটার ক্ষেত্রে একটা অ্যাসিড তীব্র হয় বা মৃদু হয়, বা ক্ষার যদি তীব্র মৃদু হয়, তখন কিন্তু এটা আর এরকম থাকবে না। তাহলে দেখো আমরা একটু খেয়াল করি যে এর পিএইচ এর পরিবর্তন, অর্থাৎ খাড়া রেখার পরিবর্তন হচ্ছে 3 থেকে এই প্রায় 10 এর মধ্যে। সুতরাং 3 থেকে আমরা এই 10 এর মধ্যে যে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারবো। পিএইচ রেঞ্জ থেকে আমরা বলতে পারছি 3, ওখানে মিথালোরেন থেকে শুরু করে ফেনাপথেলিন, বেটার এটা ফেনাপথেলিন আমরা এটা এখানে সুন্দর করে আমরা ব্যবহার করতে আমরা শ্রেয়, আমরা সেটাই ব্যবহার করি। এটা দেখো এই যে 3 থেকে, দেখো এই যে 3 থেকে 4 পর্যন্ত একটি খয়েরি বর্ণের দেখতে পাচ্ছ, সেখানে মিথালোরেন পিএইচ তার পরিবর্তন করছে, এটু পিএইচ এর রেঞ্জে মিথালোরেন তার কালার পরিবর্তন করবে। আবার দেখো এই যে এটা হলো হালকা একটা স্কাই কালার, এখানে দেখো এই যে পিএইচ এর পরিবর্তন, ইকুইভ্যালেন্স হলো কত, এই যে স্কাই মধ্যে এটা 7, ইকুইভ্যালেন্স পয়েন্ট হলো 7। তারপর ইকুইভ্যালেন্স পয়েন্টকে অতিক্রম করে যাচ্ছে একবারে আরেকটু রেখে সেখানে আমরা ফেনাপথেলিন পিএইচ রেঞ্জ, এটুকু হলো লিটমাসের পিএইচ রেঞ্জ। সুতরাং এই জন্য আমরা বলছি যে কোনো নির্দেশক আমরা এখানে আমরা ব্যবহার করতে পারবো, শ্রেয় ফেনাপথেলিন নির্দেশক। নেক্সট আমরা এখন এই তীব্র অ্যাসিড না নিয়ে আমরা যদি মৃদু অ্যাসিড নিই, মৃদু অ্যাসিড অর্থাৎ উইক অ্যাসিড ও তীব্র ক্ষার, উইক অ্যাসিড তীব্র ক্ষার। দেখো মৃদু অ্যাসিড, একটা অ্যাসিড মৃদু অ্যাসিড হলো অ্যাসিডিক অ্যাসিড। তার আগে বলিনি যে আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে যে পিএইচ এর মান, অর্থাৎ তুল্য বিন্দুতে পিএইচ এর মান অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, উভয় ধর্মকে হারিয়ে দিয়ে নিরপেক্ষ লবণ ও পানি তৈরি করে। সুতরাং পিএইচ এর মান সবসময় ক্ষেত্রে 7 হওয়াই উচিত। এরকম একটি রংলি একটা কনসেপ্ট আমাদের সবারই মধ্যে আছে, কিন্তু এটি শুধু প্রযোজ্য তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। যেমন মৃদু অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড এটা এই তীব্র ক্ষার, ধরো একটা কস্টিক সোডা, এর সাথে বিক্রিয়া করে কি করবে, CH3COO সোডিয়াম অ্যাসিটেট, অর্থাৎ এই হাইড্রোজেনটা কার দ্বারা প্রতিস্থাপিত হয়, সোডিয়াম দ্বারা, যোগ হলো পানি। এই যে লবণ ও পানি তৈরি করলো, তাহলে নিশ্চয় তাহলে পিএইচ এর এই ইকুইভ্যালেন্স পয়েন্টে পিএইচ = 7 হওয়া উচিত, কিন্তু এটা হয় না। তার কারণ আমরা একটু ব্যাখ্যা করি যে এখানে যে মৃদু অ্যাসিড কাকে বলবো, যে অ্যাসিড আংশিক রূপে আয়নিত হয়, তাই আর এটা তো তীব্র ক্ষার 100% আয়নিত হবে। মৃদু অ্যাসিড এর সামান্য আয়নিত হয়, সামান্য আয়নিত হওয়া মানে তাহলে এটা দিবে কি, এই অ্যাসিটেট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। এবার দেখো এটুক দেখো, এটা হলো মৃদু অম্ল, মানে একটি অ্যাসিড। এই অ্যাসিড প্রোটন দান করার পর এই যে অ্যাসিটেট আয়নের সৃষ্টি, তাহলে এটা হলো কনজুগেট বেজ, অর্থাৎ এটা হলো অনুবন্ধী ক্ষার। এবার দেখো কি হয় যে আমরা
অ্যাসিডের মধ্যে আমরা কস্টিক সোডা যোগ করছি, টাইট্রান্ট এটা যোগ করছি, এটা টাইট্রান্ট, এটা আমরা বলেছিলাম যে অ্যানালাইট, এটা হলো টাইট্রান্ট যোগ করছি। এর কাকে আমরা অ্যানালাইট করছি, এর ঘনমাত্রা আমরা জানবো, তাহলে যোগ করছি আমরা, এটা যোগ করছি। তাহলে যখন প্রশমন বিন্দুতে আসবে তাহলে পিএইচ এর মান 7 হওয়ার কথা, কেন 7 হচ্ছে না? এই যে প্রশমন বিন্দুর আগে, বিফোর ইকুইভ্যালেন্স পয়েন্ট, অর্থাৎ বিফোর ইকুইভ্যালেন্স পয়েন্টে কি হয়, অ্যাসিড কে সম্পূর্ণ কনজিউম করে, অর্থাৎ একবারে প্রশমিত করে ক্ষার, বাট এটা ইকুইভ্যালেন্স পয়েন্টে। বাট আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট, তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্টে কি হলো, যে সম্পূর্ণ অ্যাসিডকে কনজিউম করলো কে, ক্ষার, স্ট্রং ক্ষার। এরপরও এই অ্যাসিড যে মৃদু অ্যাসিড, সে মৃদু অ্যাসিড ভেঙে যে কি দিল, অনুবন্ধী ক্ষারক। এই অনুবন্ধী ক্ষারক পানির সাথে বিক্রিয়া করে দুর্বল অ্যাসিড আবার আর হাইড্রোক্সাইড আবার ক্ষার তৈরি করলো। তাহলে ইকুইভ্যালেন্স পয়েন্টে সম্পূর্ণ দুর্বল অ্যাসিড কনজিউম বাই স্ট্রং বেজ। এরপরও আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট 1 ড্রপ অফ এক্সেস বেজ বেসিক সলিউশন, মানে কস্টিক সোডা যদি তার মানে ফ্র্যাকশন অফ 1 ড্রপ, মানে একটা ভগ্নাংশ, একটা ড্রপের ভগ্নাংশ র্যাপিডলি পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণ যে যখন ইকুইভ্যালেন্স পয়েন্ট অতিক্রম করলো, ওই ইকুইভ্যালেন্স পয়েন্ট অতিক্রম করার পর ক্ষার তো থাকছে, এক্সেস ক্ষার তো থাকছে, তার সাথে আবার থাকছে হলো ওই যে কনজুগেটেড, অর্থাৎ অনুবন্ধী ক্ষারকের যে আর্দ্র বিশ্লেষিত হয়ে যে ক্ষার দিচ্ছে, তাহলে দুটো ক্ষার এখানে বিদ্যমান থাকছে। সুতরাং ক্ষারের প্রায়োরিটি, ক্ষারের প্রাধান্য ইকুইভ্যালেন্স পয়েন্টের কি বলে যে উপরে চলে যাচ্ছে, বলে পিএইচ এর মান 7 উপরে থাকছে। পিএইচ এর মান 7, অর্থাৎ 7 যে ইকুইভ্যালেন্স পয়েন্টে 7 থাকার কথা। আমরা এই জিনিসটাকে একটু সরলীকরণ এভাবে করি যে মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এটা আংশিক রূপে আয়নিত হয়, তীব্র ক্ষার সম্পূর্ণ রূপে আয়নিত হয়। এটা অ্যাসিড এভাবে ভাঙলো, যেহেতু মৃদু, এটা উভমুখী বিক্রিয়া, এর সাম্য অবস্থা থাকবে। এখানে এই যে অ্যাসিটেট আয়ন তৈরি হলো, এই অ্যাসিটেট আয়ন এটা কনজুগেটেড বেজ, এর কনজুগেটেড বেজ, এই অ্যাসিডের কনজুগেটেড, এই কনজুগেটেড বেজ কি করে, আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে কি করে দেবে, ক্ষার তৈরি করে। তাহলে দুই রকম ক্ষার আমার থাকছে, একটা স্ট্রং যে বেজ আছে তার এক্সেস যে আমরা যোগ করছি, মানে অ্যাসিডকে সম্পূর্ণ নিউট্রালাইজ করতে ইকুইভ্যালেন্স পয়েন্টে, তার সাথে আবার যোগ হচ্ছে আমার এই যে কনজুগেটেড বেজের যে ক্ষার যোগ করছে, দুই রকম ক্ষার আমার থাকছে। তাহলে প্রশমন বিন্দুতে পিএইচ এর মান সলিউশনের আসলে 7 হওয়ার কথা, কিন্তু 7-এর চেয়ে বেশি হচ্ছে। অর্থাৎ এই জন্য যে মৃদু অ্যাসিডের যে কনজুগেটেড বেজ তৈরি হয়, ওই কনজুগেটেড বেজ পানির সাথে বিক্রিয়া করে যে ক্ষার তৈরি করে, ওই ক্ষারের প্রাধান্য। আর অরিজিনাল যে আমার ক্ষার আছে, সেই ক্ষারের যে ফ্র্যাকশন অফ ড্রপ আমরা দিয়েছিলাম, সেই এই দুই কারণের ফলে পিএইচ এর মান 7-এর উপর থাকছে। এবার একটু তোমরা দেখো যে এই জায়গাতে দেখো, এই যে এখান থেকে এই জায়গাতে আমরা দেখো পিএইচ এর খুব একটি পরিবর্তন হয়েছে, সামান্য ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। এখানে একটা বাফার সিস্টেম তৈরি হয়। এই যে অ্যাসিটেট আয়ন, এটা দুর্বল অ্যাসিড, যেখানে দুর্বল অ্যাসিড থাকবে বা দুর্বল ক্ষার থাকবে, এটা একটা বাফার সলিউশন তৈরি হয়। ওই বাফার সলিউশনের কারণে এই জায়গাটা বাফার, এখানে কিন্তু পিএইচ তেমন শিফট হয় না। শিফট হয় কোথায়, ইকুইভ্যালেন্স পয়েন্টের কাছাকাছি পিএইচ শিফট হয়, সামান্য ওই যে মানে ফ্র্যাকশন অফ এ ড্রপ। তাহলে এই জায়গা থেকে এই জায়গাতে এখানে বাফার একটি সিস্টেম এই পিএইচ কে ধীরে ধীরে পরিবর্তন করে। এবার আমরা যাই, নিশ্চয়তা বোঝা গেল। তাহলে এটা সবসময় যে আমরা পিএইচ প্রশমন বিন্দু এটা পাবো না। যখনই তীব্র ক্ষার মানে কি, তার পিএইচ এর মান বড় না ছোট, বড়, তাহলে পিএইচ এর মান বড়, 7-এর উপরে। তাহলে 7-এর উপরে যদি থাকে, তাহলে আমরা এইখানে আমরা আর মিথাল অরেঞ্জ, মিথাল রেড ব্যবহার করতে পারবো না। এখানে পিএইচ চলে যায় 8.3 থেকে উপরে, তখন আমরা কি ব্যবহার করবো, ফেনফথেলিন ব্যবহার করবো।
এবার এবার এরই উল্টোটার ফলটা কি? খুব সুন্দর ফল, দেখো একই রকম ফল। এটা তীব্র অ্যাসিড, এটা মৃদু ক্ষার। এই দুটার ব্যাপারটা হবে কি? তীব্র অ্যাসিড ধরো এসছে, তাহলে এটা 100% আয়নিত হইল, এর যা ঘনমাত্রা 0.1 m, এটারও ঘনমাত্রা 0.01 m। এবার মৃদু ক্ষার ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু আংশিক রূপে আয়নিত হয়, সম্পূর্ণ রূপে আয়নিত হবে না, সামান্য আয়নিত হয়। তাহলে অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। দেখো এটা হলো, এটা বেজ ক্ষার। এই ক্ষার থেকে OH আয়ন চলে যাওয়ার পর এইটা, তাহলে এটা হলো তার অনুবন্ধী অম্ল, মানে জোর অম্ল, যেটাকে বলি আমরা কনজুগেট অ্যাসিড। এবার আমরা ঘটনাটা কি ঘটে দেখো। এই ধরো মনে করো আমরা এটা মনে করো ক্ষার আছে, ক্ষার দ্রবণ, তীব্র ক্ষার, আর এটা মৃদু ক্ষার। এখন তীব্র অ্যাসিড মানে পিএইচ এর মান কম, তীব্র অ্যাসিডের মানে ঘনমাত্রা যত বেশি হবে পিএইচ এর মান তত কম হবে। এবার আমরা কি দিচ্ছি? মৃদু ক্ষার, ওখানে টাইট্রেশন আমরা করছি। তাহলে ঘটনা কি ঘটবে? যে HCl আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি তৈরি করবে? লবণ আর পানি, অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করবে। তাহলে এক্ষেত্রে পিএইচ, লবণ আর পানি, তাহলে প্রশমন, তাহলে এক্ষেত্রে পিএইচ এর মান 7 হওয়ার কথা, কিন্তু 7 হবে না, এটা 7 এর চাইতে কম হয়ে যায়। তার কারণ যে এই অ্যাসিডের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা তীব্র, এটা কি মৃদু। তাহলে এই যে ক্ষারের এই যে অনুবন্ধী অম্ল তৈরি হলো, অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো, অ্যামোনিয়াম আয়ন মানে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। ওই অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম আয়ন, যেটা ধরো অ্যামোনিয়াম আয়ন পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার, আর হাইড্রোজেন আয়ন। এই যে হাইড্রোজেন আয়ন দিল, আবার অম্ল দিল। এমনি তো স্ট্রং অ্যাসিড আছে, আবার অ্যাসিড দিল। তাহলে প্রশমন বিন্দুতে সকল মৃদু ক্ষারকে তীব্র অ্যাসিড কনজিউম করবে মানে তাকে সম্পূর্ণভাবে প্রশমিত করবে। মৃদু ক্ষারকে প্রশমিত করার পরও অতিরিক্ত অ্যাসিড থেকে যাবে দুই কারণে, অর্থাৎ দুটো অ্যাসিড থাকে, একটা তীব্র ক্ষারের যে হাইড্রোজেন আয়ন, আর যে মৃদু ক্ষারের যে অনুবন্ধী অম্ল তৈরি হলো, এই অনুবন্ধী অম্ল পানির সাথে বিক্রিয়া করে প্রোটন তৈরি করবে। ফলে ওই ইকুইভ্যালেন্স পয়েন্টের কাছাকাছি পয়েন্ট পার হওয়ার পরপরই সিঙ্গেল ড্রপ অফ অ্যাসিড এর ফ্র্যাকশন কি করে? দ্রবণটাকে অম্লীয় করে দেয়। তো অম্লীয় করে দিলে, অম্লীয় দ্রবণ যদি হয়, তাহলে পিএইচ এর মান কি সাথের চাইতে বেশি হবে না সাথের চাইতে কম হবে? নিশ্চয় সাথের চাইতে কম হবে। তো সাথের চাইতে কম হলে কোন নির্দেশক ব্যবহার করবো? ফেনফথ্রিন তো 8.3 থেকে উপরে, তাহলে নিশ্চয় আইদার মিথাইল অর মিথাইল রেড। সুতরাং এইভাবে যদি আমরা একটি অ্যাসিড এবং ক্ষার টাইট্রেশনের কথাগুলো যদি আমরা বলি, তাহলে তুমি নিজেই কিন্তু এটা অ্যান্সার দিতে পারবে। খালি মনে রাখতে পারবে তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার। তাহলে মৃদু ক্ষারকে তীব্র অ্যাসিড প্রশমিত করার পরও ক্ষারের অ্যাসিডের আধিক্য থেকে যাচ্ছে। উপরন্ত মৃদু ক্ষারের যে অনুবন্ধী অম্ল তৈরি হচ্ছে, এই অনুবন্ধী অম্ল পানির সাথে বিক্রিয়া করে আবার প্রোটন তৈরি করছে, মানে অ্যাসিড পাচ্ছে, প্রোটন তৈরি করছে। সুতরাং প্রশমন বিন্দুতে পিএইচ এর মান যে 7 থাকার কথা ছিল, কিন্তু সেটা থাকছে না। এটা আফটার ইকুইভ্যালেন্স পয়েন্ট এই দ্রবণটা হয়ে যায় অম্লীয় প্রকৃতির, আর অম্লীয় প্রকৃতির দ্রবণের পিএইচ এর মান 7 এর চাইতে কম। এজন্য এই টাইট্রেশন বিন্দুটা চলে আসে এইভাবে। দেখো এই তো উল্টোটা, অর্থাৎ এদিকে আছে অ্যাসিড পিএইচ, এদিকে হলো ক্ষারের ওই যে ক্ষার দ্রবণের পিএইচ, উপরেটা হলো ক্ষার দ্রবণের পিএইচ, কিন্তু এটা আমরা অ্যাসিড দিচ্ছি। টাইট্রাইট ভলম মানে ভলমের মানে যে আমরা যে টাইট্রেশন করছি, যাকে দিয়ে প্রমাণ যে দ্রবণ, তার নাম হলো কি টাইট্রাইট।
আর এবার দেখো খারের পিএইচ, খার মানে কি, খার দ্রবণ মানে পিএইচ অনেক উপরে দিয়ে আমরা এখন অ্যাসিড ঢালছি, তাহলে খারের ওএইচ আর হাইড্রোজেন আর অ্যাসিডের এইচ করে পানি তৈরি করছে, তাহলে যত সময় অতিবাহিত হচ্ছে তত ওএইচ এর পরিমাণ কমছে, হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়ছে। অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত খুব গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, ফলে এখানে একটা বাফার রিজিয়ন বলি যে বাফার সিস্টেম তৈরি হয়েছে, পিএইচ কে তেমন বাড়তে দেয়নি। এবার এটা ইকুইভ্যালেন্স পয়েন্ট, এটাকে বলছে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে ওই যে তোমার ওই যে এই আমরা বলেছিলাম যে যেখানে তোমার যে সম্পূর্ণ অ্যাসিড না, এখানে সম্পূর্ণ মৃদু ক্ষারকে তীব্র অ্যাসিড কনজিউম করে নেবে, তারপরে ইকুইভ্যালেন্স পয়েন্ট অতিক্রম করার পরে যে দ্রবণটা পাবো সেই দ্রবণের পিএইচ এর মান সাথে নিচে থাকবে, কেন এটা অম্লীয় প্রকৃতির হবে। এখানে পিএইচ হলো হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট আমরা নিশ্চয় বললাম যে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট আমরা কি করব, যে সেখানে অ্যাসিড, এই যে অ্যাসিড তীব্র অ্যাসিড মৃদু ক্ষারকে সম্পূর্ণভাবে কনজিউম করবে। আর যদি এখানে মৃদু অ্যাসিড হয়, এখানে তীব্র ক্ষার হয়, তাহলে মৃদু অ্যাসিডকে সম্পূর্ণভাবে প্রশমিত করবে এই জায়গায়। তাহলে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টে এই ঘটনাটা ঘটে। তারপরে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টে দ্রবণটা অম্লীয় হয়, ফলে পিএইচ এর মান কম হয়ে যায়। দিয়ে আমরা এই জায়গাতে দেখো, এই জায়গাতে আমরা এই যে 6 এর নিচে প্রায় 5.3, তাহলে এখানে আমরা নির্দেশক ব্যবহার করতে পারবো আইদার মিথানয়েট অর মিথালমেট। এবার আমরা মৃদু অম্ল মৃদু ক্ষার দুটাই দুর্বল। এখানে কোনো পিএইচ এর কোনো স্ট্রিপ কোনো লাইন পাওয়া যায় না, মানে একটা যে মানে ড্রামাটিক্যালি চেঞ্জ হবে, যেখানে যে আপনার খাড়া রেখা, সেই খাড়া রেখা কিন্তু এখানে পাওয়া যায় না। এর জন্য আমরা এই মৃদু অম্ল এবং মৃদু ক্ষারের এর জন্য আমরা উপযুক্ত কোনো নির্দেশক নাই, অর্থাৎ এরকম রেখা পাওয়া যাবে যেটার কোনো স্ক্রিপ্ট নাই। এরকম দেখো, কোনো পিএইচ এর কোনো র্যাপিডলি কোনো পরিবর্তন নাই। গ্রাফিক্যালি অর্থাৎ ড্রামাটিক্যালি এই যে গ্রাফের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে নিশ্চয় মৃদু অম্ল এবং মৃদু ক্ষারের পিএইচ এর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না, ফলে এখানে কোনো উপযুক্ত নির্দেশক নেই, মানে ড্রামাটিক্যালি চেঞ্জ হতে হবে পিএইচ এর। কিন্তু আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে এর কোনো পিএইচ এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং তীব্র অ্যাসিড না, মৃদু অম্ল এবং মৃদু ক্ষারের এর ক্ষেত্রে কোনো উপযুক্ত নির্দেশক নাই। মনে রাখা উচিত, একটু যোগ করে দিই, ডাইপ্রোটিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড, এই ডাইপ্রোটিক অ্যাসিড একটু যোগ করি। ডাইপ্রোটিক অ্যাসিডের দেখবা তোমরা সালফিউরিক অ্যাসিড এখানে দুটা প্রোটন দিবে, এই ক্ষেত্রে দেখা যাবে যে দুটা ইকুইভ্যালেন্স পয়েন্ট পাওয়া যাবে। এগুলো ট্রাইপ্রোটিক অ্যাসিডে 3টি ইকুইভ্যালেন্স পয়েন্ট পাওয়া যাবে। এটি উচ্চ শিক্ষার ক্ষেত্রে তোমরা যখন আরো উপরে উঠবে তখন তোমরা জানতে পারবে। সম্পূর্ণভাবে উইক অ্যাসিডকে কনজিউম করে স্ট্রং বেজ, মানে তীব্র ক্ষার দিয়ে কনজিউম করার পর অতিরিক্ত ক্ষার থেকে যায়। পাশাপাশি যে তীব্র ক্ষারের যে অম্ল তৈরি হয়, অর্থাৎ কনজুগেটেড যে অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে আবার ওএইচ আয়ন দান করে। এই যে মানে ইকুইভ্যালেন্স পয়েন্টের আফটার ইকুইভ্যালেন্স পয়েন্টে সম্পূর্ণ কনজিউম হওয়ার পরে অ্যাসিড বা ক্ষার সম্পূর্ণভাবে কনজিউম হওয়ার পরে আমরা অতিরিক্ত কিছু অ্যাসিড, যখন তীব্র অ্যাসিডের ক্ষেত্রে হোক বা ক্ষারের ক্ষেত্রে হোক, যেটাই তীব্র হোক না কেন, তার তীব্রতা অনুসারে ওই অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ধারিত হবে। ক্ষার যদি তীব্র হয় তাহলে আপনার ইকুইভ্যালেন্স পয়েন্ট তার পিএইচ এর মান 7 উপরে হবে। যদি অ্যাসিড তীব্র হয় তাহলে পিএইচ এর মান লেস দ্যান 7 হবে। নাইট্রিক অ্যাসিড, HBr, এগুলো হলো ভালো করে বুঝবা, মনোপ্রোটিক অ্যাসিড। মনোপ্রোটিক অ্যাসিড মানে এরা একটা করে হাইড্রোজেন আয়ন দান করবে, এই একটা হাইড্রোজেন আয়ন দান করবে, এই একটা হাইড্রোজেন আয়ন দান করবে। আবার দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড
পটাশিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, এগুলা হলো মনোবেসিক ক্ষার। অর্থাৎ এই সমস্ত ক্ষার একটা করে হাইড্রোক্সাইড আয়ন দান করবে, একটা করে হাইড্রোক্সাইড আয়ন দান করবে। ভালো করে বোঝার চেষ্টা করবা। অঙ্ক তোমাদের বইগুলোতে অঙ্ক করা আছে খুব জটিলভাবে। আমি এটা মানে একটু সহজভাবে আমার মতন করে আমি একটু বলছি যে এগুলো হলো মনোপ্রোটিক অ্যাসিড। তাহলে যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে একটা প্রোটন দান করবে, একটা হাইড্রোজেন আয়ন দান করবে, ক্ষার এটা একটা হাইড্রোক্সাইড, এগুলা মনোবেসিক অ্যাসিড বা এক ক্ষারকীয় অ্যাসিড বলা হয়। সুতরাং এটা এগুলোর সাথে এগুলোর বিক্রিয়া একটা আমরা দেখি, ধরো HCl এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটলো, তাহলে পটাশিয়াম ক্লোরাইড যোগ হলো পানি। তাহলে তো দেখো এই যে লবণ ও পানি, তো এই লবণ আর পানি তো এটা হলো মনোপ্রোটিক অ্যাসিড। তাহলে মনোপ্রোটিক অ্যাসিডের 1 মোল মনোবেসিক অ্যাসিডের 1 মোলকে প্রশমিত করেছে। অর্থাৎ এক অম্লীয় ক্ষারক এক ক্ষারকীয় অ্যাসিড এক অম্লীয় ক্ষারকের 1 মোলকে প্রশমিত করে। একটি 1 মোল অর্থাৎ 1 অণু HCl 1 অণু মনোবেসিক অ্যাসিডের যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড মনোবেসিক ক্ষারের 1 মোলকে প্রশমিত করে। তাহলে 1 মোল আর এটা 1 মোল। এবার একটু জিনিসটা খালি বুঝবা শুধু। ধরো HCl এর ঘনমাত্রা 0.1 m। আচ্ছা আমরা সহজ করে ধরি, এর ঘনমাত্রা 1 m। এই অ্যাসিডের আমরা নিলাম 10 মিলিলিটার। তাহলে একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার ঘনমাত্রা 1 m, আর এটা হলো কি, তার আয়তন হলো 10 ml। এবার একে প্রশমিত করব পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। তাহলে এটা দেখো এর 1 মোল এর 1 মোলকে প্রশমিত করে, মানে সম মোল অনুপাতে, সম সংখ্যা অনুপাতে, মোল সংখ্যার সম অনুপাতে। তাহলে এবার বলো অ্যাসিডের 1 m, হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 m আর 10 ml। তাহলে 10 ml 1 m HCl এই পাত্রে আছে। এখন একে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের লাগবে কত করে একে প্রশমিত করার জন্য। তাহলে নিশ্চয় এটার আর এটা শক্তি সমান, তাহলে নিশ্চয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের লাগবে 10 মিলিলিটার 1 m পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? বোঝা গেছে কি বুঝিনি? এর 1 মোল এর 1 মোল, মানে এর শক্তি আর শক্তি সমান। শক্তি সমান যদি হয়ে যায় তাহলে 1 m HCl এর 10 মিলিলিটারকে প্রশমিত করবে ক্ষারের 1 m 10 মিলিলিটার। এর কোনো ব্যত্যয় ঘটবে না। তাহলে আমি এটাকে সহজভাবে বলি, যখন মনোপ্রোটিক অ্যাসিড এবং মনোবেসিক অ্যাসিড অর্থাৎ এক ক্ষারকীয় অ্যাসিড এক অম্লীয় ক্ষারক HCl সোডিয়াম হাইড্রোক্সাইড, এই একটা করে হাইড্রোজেন আর একটা করে OH আয়ন আছে, এরা যখন পরস্পরকে প্রশমিত করবে তখন এর এটা কি, কথাটা কি, যে সম আয়তনের সম ঘনমাত্রার অ্যাসিড মনোপ্রোটিক অ্যাসিড সম ঘনমাত্রার সম আয়তনের মনোবেসিক অ্যাসিডের কে প্রশমিত করে। আবার বলি যে সম ঘনমাত্রা, দেখো সম ঘনমাত্রার সম আয়তনের সম আয়তনের অ্যাসিড সম আয়তনের ক্ষারকে কি করে, প্রশমিত করে। বা উল্টা করে যদি বলি যে সম ঘনমাত্রার ক্ষার সম ঘনমাত্রার অ্যাসিড এক মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করবে যখন উভয় আয়তন কি হবে, সমান হবে। এটুকু আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব, এবার উল্টোটো চলে যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ সালফিউরিক অ্যাসিড। এটা একটু জানলে কিন্তু হয়ে যাবে, অঙ্ক একটু বড় কথা না, এই জিনিসগুলো জানতে হবে। এবার দেখো এই বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম সালফেট যোগ পানি। এবার ঘটনা দেখো, এটার কয় মোল লাগছে, 2 মোল। এটার কয় মোল, 1 মোল। কার শক্তি বেশি, নিশ্চয় একটা শক্তি।
এর শক্তি বেশি, এর 1 মোল এর 2 মোলকে প্রশমিত করছে। এই একাই লড়ছে দুটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে ঘটনা কি, যে এটার যদি 1 মিলিলিটার 1 m সালফিউরিক অ্যাসিড হয়, আমি ধীরে ধীরে বলছি, যে এর 1 মোল এর 2 মোলকে প্রশমিত করে, অর্থাৎ এটার শক্তি এটার চাইতে দ্বিগুণ পরিমাণ শক্তি আর বেশি, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করছে 2 মোল HCl-কে, মানে দুটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে। আমরা যদি একটু উদাহরণ দেই, যে 1 মিলিলিটার 1 m সালফিউরিক অ্যাসিড আছে, এ কতখানি কস্টিক সোডাকে প্রশমিত করবে, তাহলে এর চাইতে এর শক্তি কিন্তু কি দ্বিগুণ বেশি। আচ্ছা, এখানে 2 মিলিলিটার নিলাম, তাহলে নিশ্চয় কয় মিলিলিটারকে প্রশমিত করবে? তাহলে নিশ্চয় 4 মিলিলিটারকে প্রশমিত করবে। 1 m কস্টিক সোডার 4 মিলিলিটারকে প্রশমিত করবে, ঘনমাত্রা সমান। তাহলে সমঘনমাত্রার ডাইপ্রোটিক অ্যাসিড, এটা ডাইপ্রোটিক অ্যাসিড মনোপ্রোটিক অ্যাসিডের দ্বিগুণ আয়তনকে কি করবে? প্রশমিত করবে। আবার বলি, এটা ডাইপ্রোটিক অ্যাসিড আর এটা মনোবেসিক বেজ। তাহলে একটা ডাইপ্রোটিক অ্যাসিডের আর মনোবেসিক অ্যাসিডের ঘনমাত্রা যদি সমান হয়, তাহলে ডাইপ্রোটিক অ্যাসিডের যে আয়তন তার দ্বিগুণ পরিমাণ ক্ষারকে প্রশমিত করবে। উল্টাটা বলি, 4 মিলিলিটার কস্টিক সোডা কতখানি সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করবে? এর অর্ধেককে, কতখানি? 2 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড প্রশমিত করবে, যখন উভয়ের ঘনমাত্রা যখন সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা সিদ্ধান্ত যে মনোপ্রোটিক অ্যাসিড আর মনোবেসিক অ্যাসিড সম ঘনমাত্রা সম আয়তনকে প্রশমিত করে, বাট এখানে কিন্তু দুর্বল। এটার চাইতে এটার শক্তি দ্বিগুণ কম, বা এটার চাইতে এটার শক্তি দ্বিগুণ বেশি। এর 2 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড এর কয় মিলিলিটারকে প্রশমিত করবে? 4কে করবে, যখন উভয়ের ঘনমাত্রা সমান হবে। এবার আমরা একটা অঙ্ক দেখলে আমরা বুঝে নেব। দেখো, আমরা প্রথম একটা অঙ্ক আছে, দেখো। আচ্ছা, আর একটু বলে নি, সোডিয়াম কার্বনেট এটা ক্ষার, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও ক্ষার। এই দুই ক্ষারের আমরা তুলনা করছি। কার সাথে তুলনা করছি? ধরো এই সেলের সাথে তুলনা করছি, এই সেলের সাথে লড়াচ্ছি, দুজনকে লড়াই করতে দিচ্ছি। তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড যোগ হলো পানি। এখানে কি হবে? সোডিয়াম ক্লোরাইড যোগ হলো কার্বন ডাইঅক্সাইড যোগ হলো পানি। এই তো। তাহলে দেখো, এর 1 মোল এর কয় মোলকে প্রশমিত করছে? 2 মোলকে। আবার এটার 1 মোল এর 1 মোলকে প্রশমিত করছে। এটাও ক্ষার, এটাও ক্ষার। এর 1 মোল, এই ক্ষারের 1 মোল 2 মোল এসে, এটাকে ক্ষার, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষার ধরবি। এর 1 মোল 2 মোল HCl-কে প্রশমিত করছে। এর 1 মোল HCl-এর কয় মোলকে প্রশমিত করছে? 1 মোলকে। বল, এখন এই ক্ষার আর এই ক্ষারের তুলনা কি? তাহলে নিশ্চয় এই ক্ষারের চাইতে এই ক্ষারের শক্তি দ্বিগুণ বেশি। কার সাথে আমরা তুলনা করলাম? HCl-এর সাথে। যে এর 1 মোলকে প্রশমিত করছে, কিন্তু এর 1 মোল এর 2 মোল অ্যাসিডকে প্রশমিত করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আমরা এই উভয় ক্ষারের শক্তি মাপলাম, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2 মোলকে প্রশমিত করতে লাগে এর 1 মোল, আর এর 1 মোলকে প্রশমিত লাগে 1 মোল। তাহলে এই ক্ষারের সাথে এই ক্ষারের তুলনাটা কি? তাহলে নিশ্চয় এই ক্ষারের চাইতে এটার যদি 10 মিলিলিটার 1 m কস্টিক সোডা হয়, 10 মিলিলিটার আছে, এটার তখন হবে কত? এর চাইতে দ্বিগুণ শক্তি। তাহলে নিশ্চয় এটা হবে 5 মিলিলিটার 1 m সোডিয়াম কার্বনেট। আবার বলি, এই ক্ষারের চাইতে এর শক্তি দ্বিগুণ বেশি। কাকে প্রশমিত করার ক্ষেত্রে? 1 ক্ষারক অ্যাসিডকে প্রশমিত করার ক্ষেত্রে আমরা দেখছি। তাহলে যদি 10 মিলিলিটার 1 m কস্টিক সোডা হয়, তাহলে 10 মিলিলিটার 1 m কস্টিক সোডা ইকুইভ্যালেন্ট টু, এর চাইতে শক্তি
দ্বিগুণ বেশি, শক্তি দ্বিগুণ বেশি। তাহলে এর 10 মিলিলিটার সমান কয় মিলিলিটার হবে? 5 মিলিলিটার। বা আচ্ছা বলো তো, এর 5 মিলিলিটার সমান কত হবে? কষ্টিক সোডার কত? 10 মিলিলিটার। লিটার 1 mHCl, 0.1 mHCl, 0.1 mHCl এখানে যোগ করছি। তাহলে 25 মিলিলিটার কষ্টিক সোডা ক্ষার আছে, এর মধ্যে প্রথমবারে যোগ করছি 10 মিলিলিটার 0.1 mHCl। এবার দেখা গেল এই ক্ষারকে এই অ্যাসিড প্রশমিত করতে পারছে না। এই পূর্ণ প্রশমনের জন্য আরো দ্বিতীয়বার অ্যাসিড যোগ করছি। এবার দ্বিতীয়বার অ্যাসিড যোগ করছি আমরা 8 মিলিলিটার, যার ঘনমাত্রা 0.15 m। তাহলে কয়টা অ্যাসিড, কয়বার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি? দুবার। তাহলে দুবারের সাথে প্রশমন বিক্রিয়া করব? দুবার না, একবারে আমরা করে দেবো। এই যে অ্যাসিড ঢালছি, তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। 10 মিলিলিটার 0.1 mHCl ইকুইভ্যালেন্ট টু, দেখো তো আমরা বলেছিলাম ঘনমাত্রা তুমি যদি বাড়াও আয়তন কমবে। কেন এটা নিয়ে তুমি জিনিসকে, তুমি বাড়িতে বাসায় তুমি দুধকে ঘন করবো, তাহলে তার আয়তনটা কমবে। তাহলে এটাকে যদি আমি 1 m করি, 10 গুণ আমি বাড়াচ্ছি ঘনমাত্রা, তাহলে 1 m, তাহলে এই আয়তনটা কি 10 গুণ কি হয়ে যাবে? কমে যাবে, 10 গুণ কমে যাবে। তাহলে ঘনমাত্রা যখন তুমি 10 গুণ বাড়াবা, মানে এটাকে 1 m যদি করো, তাহলে আয়তন সে হারে তখন কমে যাবে। তাহলে আমরা পাবো কি 1 m, 1 মিলিলিটার, এটা দিয়ে এটা গুণ করে দাও, তাহলে 1 মিলিলিটার অর্থাৎ 10 ইন্টু 0.1 এত m 1 মিলিলিটার, এত m 1 মিলিলিটার HCl, অর্থাৎ 1 মিলিলিটার 1 mHCl। তাহলে আবার বলি, এটাকে 1 m করবো, তাহলে কয় গুণ বাড়াবো? 10 গুণ বাড়াবো। 10 গুণ মানে 10টা 0.1 গুণ যোগ করলে 1 পাবো। তাহলে এটার ঘনমাত্রা 10 গুণ কমে যাবে, কি হবে? 1 মিলিলিটার 1 mHCl। এটা হয়ে গেল। এবার আবার কি যোগ করছি দেখো তো, 8 মিলিলিটার 0.15 mHCl। এবার দেখো এটার ঘনমাত্রা 1 m করবো, তাহলে আয়তন আরো কমে যাবে। এটা 1.2 মিলিলিটার, দেখো 8 করলো, হ্যাঁ এত মিলিলিটার 1 mHCl। এবার দেখো সেপারেট যোগ করব, সেপারেটলি আমরা এখানে যোগ করছিলাম। এবার কিন্তু আমরা একসাথে যোগ করছি, এটা আমরা যোগ করে নিচ্ছি। এই অ্যাসিড আমরা কতখানি মিলে যোগ করছি আমরা। এটা ছিল কত? 10 মিলিলিটার 0.1 m, এটাকে আমরা 1 সবগুলোকে 1 m এ পরিণত করছি। 1 m এ পরিণত করার বুদ্ধি কি? এই যে তোমার এটার এই আয়তন আর ঘনমাত্রাকে গুণ করে দিবা, তাহলে মোল সংখ্যা পাওয়া যাবে। এই যে এত মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটার 1 mHCl। এবার দেখো এদিক ভুলে যাও, এবার আমরা যোগ করছি কত মিলিলিটার, দুটাকে যখন যোগ করছি কত মিলিলিটার যোগ করছি? একটাতে 1 মিলিলিটার আর একটা 1.2, তাহলে 2.2 মিলিলিটার HCl যোগ করছি, যার ঘনমাত্রা 1 m। দেখো তো এটা একটা বোতলে 1 m HCl আছে, আর একটা HCl এখানে দিচ্ছে 1 m HCl, তাহলে ঘনমাত্রা কি 2 m হবে নাকি? ওই একই 1 m হবে। সুতরাং এটা যদি যোগ করি তাহলে 2.2 মিলিলিটার 1 m HCl। এবার আমরা অঙ্কটা এখন পড়ি যে 25 মিলিলিটার কষ্টিক সোডা দ্রবণে এবার 2.2 মিলিলিটার 1 m HCl যোগ করা হলো। এবার কষ্টিক সোডার ঘনমাত্রা কত? আমরা জানি অ্যাসিডের ঘনমাত্রা, ক্ষারের আয়তন, ক্ষারের ঘনমাত্রা। তাহলে ফর্মুলাটা কি হবে? যে VA MA VB NB, আর এখানে ক্ষারের মোল সংখ্যা B, অ্যাসিডের মোল সংখ্যা এখানে A। তো অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর মোল সংখ্যা কত? সোডিয়াম ক্লোরাইড
আর পানি, এটার 1 মোল এটা, তাহলে এটার এটা 1 আর এটা 1, এটার আর দেওয়ার দরকার নেই। তাহলে আমরা কার ঘনমাত্রা নির্ণয় করব? ক্ষারে mb, তাহলে mb ইকুয়াল টু va ma বাই vb। তাহলে v এর মান 2.2, m এর মান 1 আর vb এর মান কত? 25, এই যে 0.88 m। তাহলে ক্ষার দ্রবণের ঘনমাত্রা 0.1। প্রিয় শিক্ষার্থীরা, যদি 2 বার অ্যাসিড বা 2 বার ক্ষার যোগ করি, সেই একই প্রকৃতির হোক বা ভিন্ন প্রকৃতির হোক, এটা খবরদার ভিন্ন ভিন্ন ভাবে করবে না, তাহলে অঙ্ক বিরাট হবে, তোমার ভুলের সম্মুখীন হবে। দেখো 2 নম্বরটা দেখো, 30 মিলিলিটার, দাঁড়ো এটা আমরা এটা বলেই আমি শেষ করছি। এটা দেখো, এটা আরেক ধরনের একটি অঙ্ক, এবং শুধু তুমি জানতে হবে। দেখো 30 সেমি-কিউব HCl দ্রবণে 30 সেমি-কিউব, এখানে 30 সেমি-কিউব HCl দ্রবণ আছে। এখানে সোডিয়াম কার্বনের যোগ করছি একবার, এটা ক্ষার, সোডিয়াম কার্বনের যোগ করছি 20 সেমি-কিউব 0.5 m দিয়ে একে প্রশমিত করছি। দেখা গেল প্রশমন সম্পূর্ণ হলো না। এই প্রশমনটাকে সম্পূর্ণ করতে এবার কস্টিক সোডা যোগ করছি, NaOH। এই NaOH যোগ করছি আমরা 20 সেমি-কিউব 0.1 m কস্টিক সোডা যোগ করছি। দেখো 30 সেমি-কিউব HCl আছে, একে প্রশমিত করার জন্য প্রথমে কি করছি, কি ক্ষার দিচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তার কতগুলি দিচ্ছি? 20 সেমি-কিউব 0.5। প্রশমন সম্পূর্ণ হচ্ছে না, একে সম্পূর্ণ প্রশমিত করার জন্য কস্টিক সোডা দিচ্ছে, মানে 2 রকম ক্ষার। তাহলে 2 রকম ক্ষার কি 2 রকম প্রশমন বিক্রিয়া আমরা করব? এটার সাথে এটা, যাটা পাবো আবার এটার সাথে এটা হবে, কিন্তু এটা বিরাট ফিগার হবে। আমরা দরকার কি, এই ক্ষারকে আমরা একই ক্ষার করে নিই, আইদার সোডিয়াম কার্বনেট অর সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড করি, দেখো প্রথমে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি, না এটা দেখো কতগুলি যোগ করছি, 20 সেমি-কিউব 0.5 m সোডিয়াম কার্বনেট। আমরা এই সোডিয়াম কার্বনেট ক্ষারকে কস্টিক সোডায় রূপান্তরিত করব, এর 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 ক্ষমতায় রূপান্তরিত করব। তাহলে এটার আমরা গুণ করলে কত? 5 × 1 মানে 10 মিলিলিটার 1 m সোডিয়াম কার্বনেট, এটা পেলাম। এবার বলো তো, তোমাকে বলেছিলাম যে কস্টিক সোডা আর সোডিয়াম কার্বনেট, কস্টিক সোডা যখন HCl এর সাথে বিক্রিয়া করে তখন এটার 1 মোল আর এটার 1 মোল বিক্রিয়া করে, বাট HCl যখন সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু এটা 2 মোল আর এটা 2 মোল আর এটার হলো 1 মোল। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl কে প্রশমিত করছে, আর 1 মোল কস্টিক সোডা 1 মোল HCl কে প্রশমিত করছে। তাহলে এই সোডিয়াম কার্বনেটের শক্তি আর কস্টিক সোডার শক্তির তুলনাটা কি? এর চাইতে এর শক্তি দ্বিগুণ। তাহলে 10 মিলিলিটার কস্টিক সোডার পরিবর্তে আমরা যদি এর শক্তি যদি এই কস্টিক সোডা চাইতে দ্বিগুণ হয়ে যায়, তাহলে 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট সমান কত মিলিলিটার কস্টিক সোডা হবে? এর ডবল না এর অর্ধেক? এই সোডিয়াম কার্বনেটের শক্তি কিন্তু এর চাইতে কিন্তু এর তুলনায় এর চাইতে এর দ্বিগুণ বেশি। তাহলে 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট সমান আমরা কয় মিলিলিটার কস্টিক সোডা আমরা লিখতে পারবো? প্রশ্ন তোমাদের কাছে, এর দ্বিগুণ না অর্ধেক? কেন? এর চাইতে এর শক্তি বেশি, এর শক্তি বেশি। এর শক্তি বেশি মানে কি? তোমার চাইতে আমার শক্তি বেশি, তাহলে তোমার মতন দুইজনকে আমি লড়াই করে ফেলবো। তাহলে এই সোডিয়াম কার্বনেট 10 মিলিলিটার আমরা কত মিলিলিটার কস্টিক সোডা হবে? এর দ্বিগুণ না অর্ধেক? এর দ্বিগুণ। তাহলে কত? 20 মিলিলিটার 1 m কস্টিক সোডা। আর এবার কস্টিক সোডা 20 সেমি-কিউব ঢালছি, তাহলে 20 সেমি-কিউব 0.1 m কস্টিক সোডা ইকুইভ্যালেন্ট টু কত? 2
মিলিলিটার 1 m কৌষ্টিক সোডা। এবার দেখো তো এই 2 মিলিলিটার আর 20 মিলিলিটার আমরা যোগ করে দিচ্ছি, তার ঘনমাত্রা কত 1 m। তাহলে এবার দেখো তো 30 সেমি কিউব HCl দ্রবণে 20 আর 2 এ 22 মিলিলিটার আমরা কৌষ্টিক সোডা যোগ করছি, যার ঘনমাত্রা 1 m। তাহলে এর ঘনমাত্রা কত? তাহলে অ্যাসিডের ক্ষারের ঘনমাত্রা 20 আর 2 এ 22 মিলিলিটার, ক্ষারের ঘনমাত্রা 1 m, অ্যাসিডের আয়তন এত, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা কত? আর কৌষ্টিক সোডার বিক্রিয়া করছি HCl। আর যদি এবার বলো তো এখানে যদি আমরা এরকম করতাম, এটার যদি এটা সব সোডিয়াম কার্বনেট করতাম, তাহলে এখানে কত হতো? 2 মিলিলিটার কৌষ্টিক সোডা কতখানিকে প্রশমিত করবে, মানে সোডিয়াম কার্বনেট সমান কত হবে? তখন হবে 1 মিলিলিটার। কেন? এর শক্তি সোডিয়াম কার্বনেটের চাইতে 2 গুণ কম, তখন 2 মিলিলিটারের জায়গায় হবে 1 মিলিলিটার 1 m সোডিয়াম কার্বনেট। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনেক ইন্টারাপশন হলো আমাদের কারেন্ট না থাকাতে, তবুও আমি চেষ্টা করেছি এই দীর্ঘ সময় তোমাদের সাথে থাকার, এবং এই আমার টাইটেশন থেকে এই অঙ্ক থেকে নিশ্চয় তোমরা আজকে উপকৃত হয়েছ। আর একটি অঙ্ক আমরা থেকে গেল, তো আমরা সেই অঙ্কটা আমরা আগামী দিন করে, আগামী দিন আমরা নিশ্চয় যেদিন আমার কেমিস্ট্রি ক্লাস আছে, আর একটি গুরুত্বপূর্ণ আমরা অধ্যায়, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন রিডাকশন তোমরা বলে দেখবে তোমাদেরকে পাজেল করে দেয়, এটাকে সমতা করার জন্য অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে, এবং উলট পালট খাও যে কোনটি অ্যাসিড, কোনটি ক্ষার, কোনটি অক্সিডাইজ হয়েছে, কোনটি রিডিউস হয়েছে, কিভাবে চিহ্নিত করব, কিভাবে, এই যে এত বড় করে তোমাদের বইয়ে দেওয়া আছে, যেটি 2 লাইনে যেটি প্রকাশ করা যায়, এটিকে এই আয়ন এক্সচেঞ্জ মেথড দ্বারা অথবা অক্সিডেশন নাম্বার মেথড দ্বারা এটাকে ব্যালেন্স করা যায়, এবং অঙ্কগুলো এত জটিল করে দেওয়া আছে, সেটাকে আমরা সহজ করে তোমাদের কাছে উপস্থাপন করবো। তোমরা ভালো থাকবে।